আমাদের দুপুরের খাবারটা একটু জুৎসই না হলে হয় না। এরমই একদিন আপনি দুপুরের খাবার খেতে বসেছেন, ঠিক সেই সময় কয়েকজন গুন্ডা আপনার বাড়িতে চড়াও হয়ে আপনার পরিবারের সদস্যদের আক্রমণ করলো এবং নৃশংসভাবে খুন করলো তাদের। আর ভয়াবহতার পরিমাণ বাড়াতে সেই সদস্যদের রক্তে মাখা ভাত জোর করে খাওয়ানো হলো বাকিদের। শুনেই গা শিউরে উঠল, তাই না? আর যদি বলি যে এই ঘটনা কোনো ক্রাইম থ্রিলার সিনেমার অংশ নয়, এই ঘটনা সত্যি সত্যি ঘটেছিল পশ্চিমবঙ্গে। রাজনীতি নিয়ে টুকটাক নাড়াঘাঁটা থাকলে আপনি নিশ্চয়ই এই ঘটনা শুনে থাকবেন। সেই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাই শোনাতে চলেছি আজ আপনাদের। পশ্চিমবঙ্গ ভারতের একসময়ের সংস্কৃতি, ক্রীড়াচর্চা, গান বাজনা প্রভৃতির পীঠস্থান এবং বিভিন্ন মহাপুরুষের জন্মস্থান। একসময়ের স্বাধীনতা সংগ্রামের অগ্রণ্য ভূমিকা পালন করা এই রাজ্য 1950 থেকে 2010 মধ্যবর্তীকালীন সময়ে সাক্ষী হয়েছিল বিভিন্ন নারকীয় ঘটনার। তৎকালীন পশ্চিমবঙ্গের সিংহাসনে বিরাজমান ছিল সিপিআইএম সরকার ওরফে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এবং তাদের এই শাসনকালে এই রাজ্যবাসী এমন কিছু ঘটনার সাক্ষী থেকেছে যা সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ঠিক সেরমই একটি কুখ্যাত ঘটনা হলো সাঁইবাড়ি হত্যাকাণ্ড। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত সাঁইবাড়ি, যা ওই অঞ্চলের একটি নামকরা পরিবার, কিন্তু বর্তমান সময়ে সাঁইবাড়ির নাম তার সুন্দরতা বা সুবিশাল ইতিহাসের জন্য নয়, সেখানে ঘটে যাওয়া এক নারকীয় ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য, যা তৎকালীন কমিউনিস্ট রাজনৈতিক ক্ষমতা, ভয়াবহতা তাদের উদ্দেশ্যকে প্রকাশ করে। কিন্তু এই হত্যাকাণ্ড কেন, কাদের দ্বারা, সেসব জানার জন্য আমাদের আগে জানতে হবে এই ঘটনার সূত্রপাত কোথায়। আগেই বলেছি, তৎকালীন পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা ছিল সিপিআইএমের হাতে, কিন্তু সাঁইবাড়ির সদস্যরা ছিলেন মনে প্রাণে কংগ্রেস দলের সাপোর্টার। সিপিআইএম দলের সদস্যরা ক্রমাগত তাদের ওপর চাপ সৃষ্টি করছিল এই জন্য যাতে তারা সিপিআইএম দলভুক্ত হয়ে যায়, কিন্তু সাঁইবাড়ির সদস্যদের থেকে বারবার তাদেরকে উত্তরে না শুনতে হচ্ছিল। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন না করার পরিণাম যা, তখনও সেটাই ছিল হিংসা, খুন, ধর্ষণ। সাঁইবাড়ি হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বামপন্থী শাসন ব্যবস্থার নির্মমতা, অত্যাচার ও হিংসাত্মক মানসিকতা। সাঁইবাড়ির সদস্যরা ওই অঞ্চলের পুরনো বাসিন্দা ছিলেন, যারা রাজনৈতিকভাবে অনুসরণ করতেন কংগ্রেসি আদর্শ, কিন্তু ধীরে ধীরে ওই অঞ্চলের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকট হচ্ছিল বদল, আর ওই বদলের সাথে শুরু হয়েছিল বিভিন্ন চাপানউতরের, এবং সময়ের সাথে সাথে সাঁইবাড়ির সাথে বাকি বাসিন্দাদের একটা ভেদাভেদ শুরু হচ্ছিল। তাদেরকে বামপন্থীদের মদতে একঘরে করার পরিকল্পনা চলতে থাকে, আর এই একঘরে করে দেওয়া তাদের ওপর আসতে চলা ঝড়ের সংকেত হয়ে আসে। এই ঘটনা আচমকা হয়নি, স্লো পয়জনিংয়ের মতো ধীরে ধীরে তাদের ওপর একটার পর একটা আক্রমণ হতে থাকে। প্রথমত তাদের নামে সামাজিকভাবে অপপ্রচারের মাধ্যমে তাদের ওপর একটা ঘৃণার মোটা প্রলেপ সৃষ্টি করা হয়। তৎকালীন শাসনকারী রাজনৈতিক দল বামপন্থী সরকার এই ঘটনার সাথে রাজনৈতিক, সামাজিক ও আইনিভাবে প্রত্যক্ষভাবে জড়িয়েছিল। কি অদ্ভুত, তাই না? যে বামপন্থী সরকার খেটে খাওয়া গরিব মানুষ, শ্রমিকদের জন্য আওয়াজ তোলে, তারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত। সাঁইবাড়ি হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সেই বাড়ির স্ত্রী রেখা রানী সেই নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তার কথা অনুযায়ী 17 মার্চ 1970 সালে সকাল 7:30টার দিকে দুষ্কৃতীরা তাদের বাড়িটি চারিদিক থেকে ঘিরে ফেলে এবং নানা দিক থেকে পাথর ছুঁড়তে থাকে। তার ঠিক কিছু সময় পরেই পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর বাড়িতে দুষ্কৃতীরা প্রবেশ করে এবং নারী পুরুষ নির্বিশেষে তাদের উপর অত্যাচার করতে থাকে। ওই বাড়ির সদস্য প্রণবকে খাবার সময় সবার সামনে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। অন্য সদস্য মলয়কে প্রতিবেশীর ঘর পর্যন্ত তাড়া করে নিয়ে গিয়ে খুন করা হয় এবং রেখা রানীর স্বামী নবকুমার সাঁইয়ের চোখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। নবকুমারকেও এই ঘটনার 1 বছর পর খুন করা হয় এবং ওই দিন তাদের বাড়িতে বাচ্চাদের টিউশনি পড়াতে আসা শিক্ষক জিতেন্দ্রনাথ রায়ও এই হামলা থেকে মুক্তি পাননি, তাকেও সবার সামনে নৃশংসভাবে খুন করে।
এবং এই নারকীয়তার এখানেই শেষ হয়নি। সাঁই ভাইদের মা মৃগনয়না দেবীকে তারই ছেলেদের রক্তে ভেজা ভাত জোর করে খাওয়ানো হয়। এই সমস্ত নৃশংসতার কারণ একটাই, মানুষের মনে ভয় সৃষ্টি করা। এই ঘটনার পর মৃগনয়না দেবী বেঁচে যান, কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারেননি। সাঁইবাড়ির অন্যতম সদস্য স্বর্ণলতা যোশ, যিনি ওই মুহূর্তে ওইখানে উপস্থিত ছিলেন, তিনিও এই ঘটনার ভয়াবহতা উল্লেখ করেন। দুষ্কৃতীরা তার সদ্যজাত পুত্র অমৃত কুমার যোশ, যার তৎকালীন বয়স মাত্র 1 মাস, তাকেও আগুনে পুড়িয়ে মারতে চায়। কিছু প্রতিবেশীর সাহায্যে তার প্রাণ রক্ষা পায়। এমনকি এই নৃশংসতার সাক্ষী থাকা NSUI কর্মী গুনামানি রায়কেও খুন করে ফেলা হয়, যখন এই কেসের জন্য বানানো দর্পণা কমিশনে সাক্ষী দিতে যাচ্ছিলেন। সাঁইবাড়ি ঘটনার নৃশংসতা এখনও বহু মানুষের কাছে অজানা, কিন্তু এই ঘটনা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে কী প্রভাব ফেলেছিল তা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বয়ং সাঁইবাড়িতে উপস্থিতি প্রমাণ করে দেয়। এই ঘটনার সবথেকে বড় সমস্যা ছিল ন্যায় বিচারের কমতি। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত বামপন্থী কর্মীরা পরবর্তীকালে এই সরকারের অধীনেই কেউ মন্ত্রী, কেউ বা MLA বা MP পদে নিযুক্ত হন, যার ফলে তারা নিজেদের অপরাধ থেকে বেঁচে যায় এবং তারা গ্রেফতারও হয় না। এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিনয় কৃষ্ণ কোনার, অনিল বাসু, প্রাক্তন মন্ত্রী নিরুপম সেন এবং অমল হালদার। সাঁইবাড়ি হত্যা শুধুমাত্র নির্দোষ মানুষের উপর হত্যা ছিল তা নয়, এই ঘটনা ওই অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা গভীর প্রভাব ফেলেছিল। এই ঘটনা আলোকপাত করেছিল একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য ও ভাবমূর্তির ওপর, যা দেখিয়েছিল যে কিভাবে একটি দল সেসব মানুষের ওপর অত্যাচার করে যারা তাদের পথ অনুসরণ করে না। যখন বর্তমান তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় আসে, তখন এই হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি কমিশন নিয়োগ করে, অর্থাৎ প্রায় 40 বছর পর নিয়োগ কমিটি বসে, যা ভারতীয় আইন ব্যবস্থার ওপর এক কলঙ্কের মতো। এমনকি এই কমিটি গঠনের পরও কিছু রাজনৈতিক নেতার মতে এটি ছিল পলিটিক্স অফ ভেন্ডেট্টা, অর্থাৎ প্রতিহিংসাময় রাজনীতি। তাদের বক্তব্য ছিল যে কিছু রাজনৈতিক দল সাঁইবাড়ির সদস্যদের দুঃখকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করছে। রেখারানী দেবী ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে কিছু বিশেষ সময়ে, যেমন 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চে, তাকে এক শো পিস হিসাবে বসিয়ে রাখা হয়, যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 10,000 টাকার একটা খাম হাতে তুলে দেন। তিনি এটাও বলেন যে কেউ তার পরিবারের সমস্যা, অর্থনৈতিক কষ্ট দেখে না, এমনকি তার চিকিৎসার সামান্য খরচটুকুও তিনি জোগাড় করতে পারেন না। সাঁইবাড়ির এক সদস্য বিজয় কুমার সাঁই এক বিবৃতিতে বলেন যে তাকে তৃণমূল দল থেকে চাপ দেওয়া হয় কয়েকজন ব্যক্তির নাম নেওয়ার জন্য। তিনি এটাও বলেন যে যদি তিনি এমনটা করতেন তাহলে হয়তো তিনিও একটা সরকারি চাকরি পেতেন, এবং তিনি এটাও বলেন যে যারা ওই দিন হামলা করেছিল তারা চায় যে বিজয় সাঁই যেন তাদের নাম না নেয়। তিনি বলেন যে তার পরিবারের অনেকেই বর্তমান সরকারের থেকে এইভাবে সুযোগ সুবিধা পেয়েছেন, কিন্তু তিনি মিথ্যে সাক্ষী সেজে এগুলো করতে পারেননি। তিনি এটাও বলেন যে প্রত্যেক মৃত্যুবার্ষিকীর সময় তাকে ডাকা হয়, কিন্তু তিনি যান না। তিনি সবাই চলে যাওয়ার পর মাল্যদান করেন এবং বেরিয়ে আসেন। সবথেকে দুঃখের বিষয়, যে পার্টি অর্থাৎ কংগ্রেস দলের জন্য সাঁইবাড়ির সদস্যরা এই হত্যাকাণ্ডের শিকার হলেন, সেই দলও তাদের ভুলে নিজেদের রাজনৈতিক সুবিধার উপর নজর দেন। ইউপিএর সময় কংগ্রেস CPIM-এর সাহায্যের সাথে সরকার চালনা করে এবং 2016 নির্বাচনের সময় কংগ্রেসে CPIM-এর সাথে যুক্ত দল করার চেষ্টাও চালায়। সাঁইবাড়ি হত্যা ও তার পরবর্তীকালীন ঘটনা আমাদের সংবিধান ও আইনি ব্যবস্থার ব্যর্থতা তুলে ধরে। সাঁইবাড়ি হত্যা এই দেশে, এই রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসা, অমানসিক অত্যাচার ও নৃশংসতাকে তুলে ধরে। এই ছিল আজকের পর্ব। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনাই থাকুন।